বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যে প্রসঙ্গটি নিয়ে বিষয় নিয়ে আলোচনা আমি শুরু করতে চাই, কথা বললে খুব অত্যুক্তি হবে কিনা, বাংলাদেশের রাষ্ট্র সমাজে যারা ম্যাটার করে তাদেরকে কেন্দ্র করে যদি বলা হয় যে যেদিকেই তাকাই শুধুমাত্র দুর্বৃত্তই দেখি, খুব বেশি অত্যুক্তি হবে মিস্টার কাজী ফিরোজ রশিদ? নমস্কার, কথা কিছু ধন্যবাদ আপনাকে। আমার সামনে বসা আছে বকুল ভাই, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এবং এটাও আমি দর্শকদের স্মরণ করে দিতে চাই। আলোচনাটা এভাবে শুরু করলাম, আপনারা দুজনেই যেহেতু মুক্তিযোদ্ধা। আমি দর্শকদের সামনে বলতে চাচ্ছি নির্দ্বিধায় যে এখন দেশে একটা দুর্বৃত্তায়ন চলছে। এই যে কিছুদিন আগে খরা গেল না, প্রচণ্ড খরা, তাপদাহ, কেউ বলছে যে 65 বছরে এত বড় খরা এবারের মতো না দেখে নাই কখনো। ঠিক এভাবে আমরা বলবো, পাকিস্তান আমল থেকে আমরা দুজনেই রাজনীতি করি, সেই আইয়ুব খান আমল থেকে 62 থেকে কারাগারে গেছি, সেই থেকে যদি ধরি সেই থেকে এই পর্যন্ত, এর আগের কথা বলতে পারবো না। এত বড় দুর্বৃত্তায়ন, এত বড় লুটপাট, এই অরাজকতা, এবং যে যেখানে আছে সে সেখানে একটি কর্তৃত্ব বজায় রেখে চলতেছে, এইটা কখনো দেখিনি। একটা প্রচণ্ড মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে যে রাজনীতিবিদরা কী করতেছে। আমি এক কথা বলবো, এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজনীতিবিদরা। আমরাই এই আমলাতন্ত্রকে উৎসাহিত করছি, যে যখন ক্ষমতায় ছিলাম, ক্ষমতা থাকার জন্য যা যা করার দরকার রাষ্ট্রযন্ত্রকে সেইভাবে আমরা নষ্ট করেছি, এবং তার প্রতিফল আজকে কিন্তু সকলে ভোগ করতেছে। সাধারণ জনগণ ধরেন, এই যে একটা বড় বাজেট চলে গেল, তো এখানে দেখা যাচ্ছে যে এদেরকে টার্গেট করে দিচ্ছে। ব্যাংকে যেমন টার্গেট করে যে তোমার চাকরির প্রমোশন হবে না, এত টাকা তুমি এই ব্যাংকে ডিপোজিট করতে পারবা, আনতেই হবে। এই যে যারা চাকরি করতেছে এনবিআরে, তাদেরকে বলে হয়েছে যে তুমি এত ট্যাক্স আদায় করতে হবে এই সার্কেলে। তারা এখন খুঁজতেছে আজ থেকে 12-13 বছর আগে কার কি বাকি ছিল, খুঁজে এত বছর পরে বের করছে যে আমার কাছে কাগজ আছে, আমি 35,000 টাকা তার বাকি ছিল সেই বছর ট্যাক্সে বাকি ছিল। মানে তারা এখন যে করতেছে সেখানে দেখা যাচ্ছে যে আরও 35,000 টাকা ট্যাক্স হতে পারতো, হয় নাই। এখন এই 13 বছর পরে ধরা পড়ছে, অতএব সেই 35,000 টাকা প্লাস সুদ দিতে হবে আরও 30,000 টাকা, 30,000 সামথিং। এই 65 বা 68,000 টাকা এখন তাকে সুদে আসলে দিতে হচ্ছে ট্যাক্স পেইকে। অথচ দেখেন এইখান থেকে যারা হাজার হাজার কোটি টাকা লোন নিছে, কি ইন্ডাস্ট্রি করবে, যে ইন্ডাস্ট্রিতে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, সেই টাকা নিয়ে নির্দ্বিধায় বিদেশে পাচার করে দিছে। ইন্ডাস্ট্রি হয় নাই, টাকাও দেশে আসে নাই, এবং এই টাকার কোনো হদিসও এখন আর নাই। কথা বললেই বলে যে ইয়েস আমরা দেখতেছি, এর মধ্যে কারা কারা বিদেশ ভ্রমণ করে হয়েছে, কিন্তু লাভটা কি হয়েছে? 85,000 কোটি টাকা আছে মামলায় আটকা, যারা ঋণ নিছিল তারা মামলা করছে, অতএব আটকে গেছে। আর বাংলাদেশ ব্যাংক যেদিনকে আমাদের বাজেট ছিল, দেখা যাচ্ছে যে 1,30,000 টাকা খেলাপি ঋণ হয়েছে। দুর্ভাগ্য যে এই যে খেলাপি ঋণটা তারা করছে, ওখানে কিন্তু 85,000 কোটি টাকা যে মামলা জটে আটকা আছে ওটা বলে নাই। এরপরে কিছু অবলোকন করা হয়েছে, কিছু ঋণ, কিছু লোকের ঋণ তো এগুলো কখনো ধরা হয় না, তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেই সমস্ত লোকের ঋণ কিন্তু ধরে নাই, তাদেরটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। তো সেই কারণে এই ঋণগুলো যদি ধরা হয় তাহলে 5 কোটি টাকা আছে, 5 লক্ষ কোটি টাকা আছে খেলাফি ঋণ।
একটা দেশে যদি ঋণ থাকবে, খেলাপি ঋণ থাকবে, এত যদি থাকে, এটা যদি আদায় না হয় এবং অনিশ্চিত হয়ে পড়ে, যদি অর্থনৈতিক কি ভঙ্গুর দশা, প্রত্যেকটা সেক্টরে যদি এই ধরনের দুর্বৃত্তন চলে, আপনি বলবেন যে শুধু কি রাস্তাঘাটে? আমরা সংসদে যখন বক্তৃতা শুনি, সংসদ দলীয় একজন সংসদের সরকার দলীয় সংসদ সদস্য ভদ্রমহিলা উনি বলতেছিলেন যে আমরা তো এই দায়িত্ব নেব না, সর্বত্র দুর্বৃত্তন, এই রাস্তাঘাটে যারা চাঁদা তোলে, বাস্তবায় বলে সিন্ডিকেট, কাঁচা বাজার যাব সিন্ডিকেট, গরুর মাংসের বাজারে সিন্ডিকেট, সিন্ডিকেটের আমরা জানতে চাই। পানামা কেলেঙ্কারির সাথে কারা জড়িত, কারা আজকে দেশের টাকা বাইরে নিয়ে এই বড় বড় জায়গায় বাড়ি করেছেন, বেগমপাড়া বাড়ি করেছে, বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই খুব ধারে কাছে যদি যান আপনি সিঙ্গাপুর এবং আমাকে মালয়েশিয়া, বাঙালির এখন ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে এত টাকা বাঙালিদের আছে। দুবাইতে 553টা বাড়ি করছে বাঙালিরা গত 3 বছরে কিনছে, পত্রিকা যেটা আছে। তা এটাতে আপনি কি বলবেন? এটা কি এই টাকাটা কি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের স্বাক্ষর করে দিচ্ছে? এইখানে আপনি যদি কোনো বিদেশে টাকা নিতে চান, আপনার টাকা আপনি নিতেই পারেন, অফশোর কোম্পানি করে সরকারের অনুমোদন লাগবে। কোন সরকারের অনুমোদন দিচ্ছে তাদের বিদেশে এই টাকা নিয়ে যাওয়ার জন্য? আর কীভাবে তারা কিনছেন? আমরা জোর গলায় বলে যাচ্ছি যে ইয়েস, আমাদের দেশ কত উন্নত, দেখো। উন্নয়ন হয়েছে, দুর্বৃত্তায়ন উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। এই সমস্ত মানুষকে কলা গাছ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে একদিনে, যাদের কোনোদিন কিছু ছিল না। আপনি জিজ্ঞেস করবেন যে তার ট্যাক্স পে কতদিন হইতে, শুধুমাত্র যারা ট্যাক্স দেয় তাদের আপনি ধরতেছেন। আর এই সমস্ত লোক যে এত টাকা নিয়ে বিদেশে চলে গেলো, তাদের পেলেন কোথায়? তো এই সমস্ত হচ্ছে কি সুশাসনের অভাব। আপনি যেটা বলছেন এটা যথার্থ। দেশে দুর্বর্তন চলছে সর্বত্র। অতএব এখান থেকে কোথা থেকে আমরা এর শেষ কোথায়, এটা এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু অজানা। মিস্টার সরদার শাখাওয়াত হোসেন প্রকুল। ধন্যবাদ জনাব জলিল সাহেব। মনোযোগ সহকারে আমার মুরব্বী সাবেক মন্ত্রী ফিরোজ সাহেবের বক্তব্য শুনলাম। উনি আসলে যারা সমাজে ম্যাটার করে তাদের বক্তব্য থেকে আপনি আজকে শুরু করেছেন। আমি সে কারণে সাধারণ মানুষকে বলছি না। দুর্বৃত্ত বলতে এখন জেনারেল আজিজের নাম, বেনজির আহমেদের নাম, সংসদ সদস্য আনারের নাম, মিস্টার দিলীপ বুড়ো যখন বলে সংসদের 80% হচ্ছে চোরাকারবারি, সেটাও আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হয়। ফিরোজ ভাই খুব সুন্দরভাবে মানে আসলে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, মিস্টার কাজী ফিরোজ রশিদ বাজেটের কথা উল্লেখ করেছেন যে অলিগার্করা আসলে বাজেট তৈরি করে। আসলে ফিরোজ সাহেব অর্থনীতির দুর্বৃত্তায়ন এবং লুটপাটের প্রসঙ্গ টানতে গিয়ে মোটামুটিভাবে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক হালচালটা তুলে ধরার চেষ্টা করেছেন। বাট ইটস এ সো বিগ এরিয়া। আমাদের বর্তমান অর্থনীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, অব্যবস্থাপনা, অলিগার্কদের প্রভাব, মানে অ্যাকাউন্টেবিলিটির অভাব, কোয়ালিটি ব্যাংক ব্যবস্থাপনা অ্যান্ড ফিন্যান্স ব্যবস্থার অভাব, সব কিছু মিলে ইটস এ টোটাল মেসাক্কার আমাদের ফিনান্সিয়াল সেক্টর। যেটা আপনি হয়তো অর্থনীতিবিদ যারা এই 2-1 দিন যাবৎ বক্তব্য রাখতেছেন, ডক্টর সালাউদ্দিন আহমেদ, হোসেন জিল্লুর রহমান, আসানিক মনসুর, এরকম অনেকে সে বক্তব্য রাখতেছে। আসলে অর্থনীতির কোন দিকটার উপরে আমরা সমালোচনা করব? আপনি যখন একটা অর্থনীতি, যখন আমি এটাকে খুব নিজে নিজে আর 2-1 জনের সাথে শেয়ার করেছি যে আমরা যখন একদম ছোট তখন স্মল পক্সের কথা শুনেছি, এবং স্মল পক্স থেকে ফরচুনেটলি 2-1 জন রোগী ভালো হয়ে গেলে তাদের চেহারা দেখেছি। ওই চেহারা দেখে এই স্মল পক্সের ভয়াবহতা আমরা অনুভব করতে পেরেছি, যে সারা অঙ্গে চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত স্মল পক্স হতো। আজকে আমাদের অর্থনীতি বাংলাদেশের, আমরা যদি সেই স্মল পক্সের সাথে তুলনা করি তাহলে দেখবেন আমাদের অর্থনীতি ঠিক টপ টু বটম পর্যন্ত ক্ষত চিহ্নে ভর্তি হয়ে গিয়েছে। অলিগার্কদের প্রভাব বলেন, সরকারের অ্যাকাউন্টেবিলিটির অভাব, সরকার প্রশাসনের কাছে দায়বদ্ধতা, অবৈধভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে বেনিফিট দেওয়া
প্রলুব্ধ করা, যাতে গভর্নমেন্ট ফরমেশনে তারা সাহায্য করে, এই কাজগুলি আনডেমোক্রেটিক কাজগুলি করতে গিয়ে গভর্নমেন্ট আমাদের দেশে অর্থনীতির উপরে বিভিন্নভাবে যে ক্ষতের সৃষ্টি করেছে, সেইখানে সমালোচনা করে এটার কোনো দিকে শেষ হবে না। টোটাল ইকোনমি একেবারেই ভেঙে পড়েছে এখন আমাদের দেশে। আর্থিক অবস্থা আপনি দেখেন, শেয়ার মার্কেটটার অবস্থা দেখেন গত 1-1.5 মাস কী হচ্ছে। এমনিতে একটা ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত শেয়ার মার্কেট, সেটাকে এখনও সেই শেয়ারের প্লেয়ার যারা তারা খেলাধুলা করে শেয়ার মার্কেটটা একেবারে ক্রাশ করে এই গ্রামের যারা বেকার যুবক, মহিলা, মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এখানে কিছু ইনভেস্ট করে কিছু প্রফিট নিয়ে সংসার জীবন সুন্দরভাবে চালাতে চায়, ওইটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন ফিরোজ সাহেব, একটা কথা বলি আমি, যে জন্য কোনো একটা ডেফিনেট একটা স্মল সেক্টর নিয়ে অর্থনীতির কথা বলতে চাই না। আপনি অর্থনীতির খারাপ কোনখান থেকে শুরু হয়? সাপোজ আই এম দ্য লিডার অফ দ্য হাউস, আমি যদি আমার স্টাফদেরকে বা আমার হাউসের অন্যান্য যারা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে আমি ব্যবহার করি কোনো কাজে, অবৈধ কাজে, তাহলে হাউস কিন্তু ভেঙে পড়বে। এই যে আনারের কথা আপনি বলেছেন, এমপি আনার, ইটস এ ভেরি স্যাড হিস্ট্রি ইন দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, যে আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য নৃশংসভাবে ভারতের মাটিতে হত্যা হয়েছে। অবশ্যই আমরা এটাকে ঘৃণা করি, কষ্ট পাই, কিন্তু আপনি ওনার যে পুত্রপত্রিকা আমরা যে জিনিসগুলি দেখেছি, একজন সংসদ সদস্য যে মেবি হি ওয়াজ এঙ্গেজড ইন গোল্ড স্মাগলিং, হুন্ডি, নারী গঠিত ব্যাপার, এমন কোনো খারাপ জিনিস নেই যেটা আমরা পত্রিকায় দেখি না। কোনটা সত্য কোনটা মিথ্যা ওঠাতে আমি যেতে চাই না, বাট দেখেছি। পাশাপাশি যখন সাংবাদিকরা প্রশ্ন করলো ওনাকে কীভাবে নমিনেশন দেওয়া হলো, ওবায়দুল কাদের সাহেব, হি ইজ দ্য সেকেন্ড ম্যান অফ দ্য পার্টি, রুলিং পার্টি, উনি কি বললেন যে জনপ্রিয়তার নিরিখে মনোনয়ন দেওয়া হয়, অন্য কিছু দেখা হয় না, অন্য কিছু দেখা হয় না। তারপরে এই দেশে অর্থনীতির সুন্দর ব্যবস্থাপনা আপনি কীভাবে আশা করবেন? আপনি বলেন, এটা তো ওনাকে কে চ্যালেঞ্জ করবে? যদি স্টক শুতে উনি আসতেন, প্রশ্ন করতাম যে আপনি কি যাচাই করলেন জনপ্রিয়তার ওনাকে? ওনার তো এই জিনিসগুলি আগের থেকে জানে। 14 সালে তো জনপ্রিয়তা যাচাইয়ের কোনো ইলেকশন হয় নাই। 2014-তে আনকন্টেস্টেড ইলেকশন, 2018-তে রাতে ইলেকশন, 24-এ ইলেকশন সবাই আমরা জানি মাত্র শেষ হলো। তো এখানে উনি জনপ্রিয়তা যাচাই করে কোথায় নমিনেশন দিলেন? এখানে প্রতিটি বেনজির সাহেব বলেন, আই ফিল ফর দিস পার্সন, নট ফর দিস পার্সন, আমি ওনার 3টা মেয়ে, স্ত্রী, মহিলা জাতি, তাদের জন্য ফিল করি যে এই যে বাই গুডনেস, সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, বোধহয় কিছু ডিস্ট্রিক্ট বাদ আছে, ইভেন আমার পার্শ্ববর্তী কিশোরগঞ্জে ওনার অগাধ সম্পদের পাহাড়। এই যে করলেন, রিজনটা কি বলেন? বেনজির সাহেবকে আমি বলবো না একটা খারাপ লোক, দুর্নীতিবাজ লোক, আমি বলতে চাই না। শুদ্ধাচারী তো, হ্যাঁ, আমি শুদ্ধাচারী পুরস্কার প্রাপ্ত আচ্ছা, মানুষ। শুদ্ধাচারী পুরস্কার যে আমার বলা তো এটা ইনস্টিটিউশনাল পেয়েছেন তো উনি, পাইছেন, ইনস্টিটিউশনালি রিকগনাইজ শুদ্ধাচারী। আচ্ছা, কেন করলেন উনি? কেন ওনার মেয়েগুলি, ওয়াইফ কেন এই বিপদে পড়লো? আর সেই বেনজির এত সম্পদের প্রকাশ হওয়ার পরে, এত সম্পদ থাকার পরে বেনজির সাহেবের মতো লোক উল্টো আরেকটা প্রশ্ন করা যায় না যে এই মেয়েরা, বা আমি জানি না বয়স কার কত, বা ওয়াইফ কেন প্রশ্ন তুলেন যে তোমার এত সম্পদ কোত্থেকে আসে? দেখেন জিল্লু সাহেব, হ্যাঁ আপনি বলতে, আমাদের দেশে তোমার বেতন, ব্যবসা করলে না হয় আপনি অ্যাসেস করতে পারবেন না, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, অ্যাসেস করা যাবে। আমাদের দেশের, আমি শ্রদ্ধার সাথে বলি, সবাইকে এত দাম ছিলেন। আমাদের দেশের মহিলারা খুব স্বামী ভক্ত, স্বামীদের খুব কম প্রশ্নই করেন। আর এটা অত ফিরোজ, তখন যে পাওয়ার বেনজির সাহেবের, এই বেনজির সাহেব কেন এত পারে? আর আগেও তো আমরা পাকিস্তান পিরিয়ডে 2-1 আইজির ছেলে আমাদের আজকে রানা দাশগুপ্ত বলছেন গোপালগঞ্জে কি হচ্ছে, মিস্টার কাজী ফিরোজ রশিদ গোপালগঞ্জের মানুষ যে হিন্দুদের সম্পত্তি দখল করেছে এবং সে মাইনরিটিদের সম্পত্তি, সকল খ্রিস্টান মাইনরিটি, কেন করেছেন যারা আরো তো আগে আইজি জনগোষ্ঠী, তাদের সম্পত্তি দখল করেছে, কেউ কিছু বলেনি। নো বলবে না, হোয়াই হি ডিড দিস থিং। আপনি দেখতে হবে এখানে তার প্রধানমন্ত্রী, তার টেলিফোনে প্রধানমন্ত্রীর সাথে ওনার যোগাযোগ, হোম মিনিস্টারের সাথে যোগাযোগ, সে তো রাস্তায় কোনো ব্লক দেখে নেই। তার পাওয়ার এত বেশি ছিল। গভর্নমেন্ট ওয়াজ অ্যাকাউন্টেবল টু হিম, নট হি ওয়াজ অ্যাকাউন্টেবল টু দ্য গভর্নমেন্ট। কাজে তার পাওয়ার আকাশচুম্বী ছিল, একেবারে স্কাই ওয়াজ দ্য লিমিট। হ্যাঁ, স্কাই ওয়াজ দ্য লিমিট তার পাওয়ারের। সেই কারণে সে তো কিছু, তার ভবিষ্যতে কিছু হতে পারে এরকম চিন্তা সে করে নাই। আউট অফ দ্যাট প্রাউড সে এইগুলি করেছে। এবং আপনি দেখেন এই বেনজির সাহেবকে, যেহেতু ডেমোক্রেসি নেই আমাদের দেশে, ডেমোক্রেটিক প্র্যাকটিস নাই, সেই কারণে বেনজির সাহেবকে ইউজ করেছে গভর্নমেন্ট। আর সেই ইউজ করার কারণে আজকে উনি নিজে বিপদে, ওনার সন্তান বিপদে, ওনার স্ত্রী বিপদে। জেনারেল আজিজের ক্ষেত্রে আসতেছি আমি, এই কাজ করেছে জেনারেল আজিজ। আমি এত বড় মাপের একজন মানুষ, আমি জানি না আমি ভুল বলতেছি কিনা। জেনারেল আজিজ যখন আর্মি চিফ হলেন,
তখন ইঞ্জিনিয়ারিং করে যে কন্ট্রাক্ট হতো, কন্ট্রাক্টারি কাজ, এগুলি কোনোদিন কোরের বিল্ডিংয়ের ভিতরে সেটেলড হতো না, ওনার অফিসে সেটেলড হতেন। ওইখানে কমিশন পাওয়ার পরে কন্ট্রাক্টের কাজ ডিস্ট্রিবিউট হতো। এগুলো আমরা পত্রপত্রিকা আলোচনায় এগুলো আমরা সব কিছু দেখেছি। আপনি দেখেন এই যে এই কাজগুলি হয়েছে, এইগুলির একমাত্র রিজন হলো পাওয়ার ওয়াজ অ্যাকাউন্টেবল টু দ্য এমপ্লয়ি। এইটা হওয়ার কারণে তারা সুযোগগুলি নিয়েছে। বেনজির সাহেব কীভাবে দেয়? যদি জেলিল সাহেব, বেনজির সাহেবের অবস্থায় যদি আপনি থাকতেন, ফিরোজ রশিদ থাকতো, আমি থাকতাম, আমরা কি বাংলাদেশ ছাড়তে পারতাম? নিষেধাজ্ঞা জারি হোক বা না হোক, আমরা তো বাংলাদেশ ছাড়তে পারতাম না। বেনজির কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছে আনডিস্টার্ব, কেউ একটা প্রশ্নও তুলে নেই, কই দিয়ে গেছে, আকাশে বাতাসে মিশে গিয়েছে? ন, এই গভর্নমেন্টের লোকজনের সামনে দিয়ে গেছে। নিশ্চয়ই সাম্বডি তাকে পার করেছে, হয়তো বা হতে পারে এমনও আরও তার যে টাকা পয়সা এখানে ছিল কিছু একটা বড় শেয়ার নিয়ে হয়তো চলে গিয়েছে। বাট এইটাও কিন্তু একটা ব্যাড সাইন ফর দ্য ইকোনমি, ব্যাড সাইন ফর দ্য ইকোনমি। কথা হয় কিন্তু এগুলির কিন্তু বিচার আমাদের দেশে হয় না। একটু আমি শেষ করি যে ইকোনমির যে কথাটা, আসলে আমাদের ইকোনমির মূল্যস্ফীতি যেগুলি বলেছে, মূল্যস্ফীতির লাগামটা এনে দেবে, এটা হলো কাগজের কথা। গভর্নমেন্ট করার মতন কোনো পলিসি নেয়। আমাদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বাজেটে একটা ভালো কথা বলা হয়নি। এই যে ফিরোজ সাহেব কথাটা বললেন যে আমাদের টাকা পাচার, বিদেশে বাড়ি, আজকে অনেক বছর ধরে পত্রিকায় দেখি আমরা বেগম পাড়ায় বাড়ি, দুবাইয়ের মতন জায়গায়, পশ সিটিতে বাংলাদেশিদের শতাধিক কয়েকশো বাড়ি। হাউ দি আর্নড দিস মানি আমাদের দেশে গভর্নমেন্ট কি দেখেছে? কাকে দেখবে গভর্নমেন্ট? গভর্নমেন্ট জড়িত। আই থিঙ্ক যদি গভর্নমেন্ট জড়িতই না হয় তাহলে আজ পর্যন্ত একটা বাড়ি কার, এই কথাটা কিন্তু গভর্নমেন্ট বলতেছেন এই বাড়িটি এমুকের অবৈধভাবে টাকা নিয়েছে। আজ পর্যন্ত কিছুই বলেন, কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো কাজ মানে এই গভর্নমেন্টের কোনো স্টেপ নেই। আপনি দেখেন এই যে আনার হত্যার ব্যাপারে বিচার করে বড় সাগর রুনির হত্যার কি আজ পর্যন্ত শতাধিকবার টাইম পার হয়েছে, আজ পর্যন্ত কি সাগর রুনি হত্যার কোনো চার্জশিট বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? গ্রহণ করা হয়নি। কাজে টোটালি আমি বলবো ইকোনমির সাথে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি জড়িত, সার্বিক পলিটিক্যাল পরিস্থিতির সাথে আমাদের অর্থনীতি জড়িত। বোথ আর ইন্টারলিঙ্কড এবং ইন্টারডিপেন্ডেন্ট ফেনোমেনা আমাদের দুইটাই। কাজে আমাদের এখানে অর্থনীতি ধসে পড়েছে, ডেমোক্রেসি তো নাই। ডেমোক্রেসি না থাকার সাথে সাথে এই ডেমোক্রেটিক প্রসেসটাকে ডিস্টার্ব করার জন্য, ক্ষমতার দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্য, ক্ষমতাকে টিকে রাখার জন্য অবৈধভাবে প্রশাসনকে ইউজ করে আমাদের দেশের সার্বিক অবস্থাকে ধ্বংস করে। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছ থেকে শুনতে চাই, অন্তত সংসদে আপনাকে যত বছর ধরে দেখেছি, বিশেষ করে গত কয়েক টার্মে আপনি মূল্যবোধ এবং দুর্নীতির ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন। তো এখন তো অনেক কিছু বেরিয়ে আসছে এবং সব রথী মহারথীদের নাম এবং তারা কিভাবে কি করেছেন পৃথিবীতে রেকর্ড। এর আগে আমরা দেখেছি এটি আন্তর্জাতিক গবেষণায় বেরিয়ে এসছে যে বাংলাদেশই পৃথিবীর সবচেয়ে দ্রুততম ধনী হওয়ার দেশ, যেখানে এত দ্রুত আরও পৃথিবীর কোথাও ধনী হওয়া যায় না। বাট এই যে কতগুলো নাম আমরা উচ্চারণ করলাম, আপনার কাছে শুনতে চাই। আসলে যে যাদেরকে বললেন, এটা কিন্তু বেনজির আহমদ ব্যক্তি বেনজির না, এটা ইনস্টিটিউশন। এই পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে উনি একদিন তো যাননি, নিজের যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে তা একটি ধাপে ধাপে উনি এখানে গেছেন। বা এই সেনাবাহিনী, আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে জন্ম নেয় এই সেনাবাহিনী, যারা প্রথম অস্ত্র ধরেছিলেন, মুক্তিযুদ্ধে এই সেনাবাহিনীর অধীনে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আজকে খুব দুঃখ লাগে যে আমরা দুজনে মুক্তিযোদ্ধা যে এই নিয়ে আলোচনা করতে হবে। এই পুলিশে প্রথম রাজা বেগ অস্ত্র ধরেছে, অস্ত্র রক্ত দিয়েছে। তো এই পর্যায়ে আমাদের কেন আসতে হলো এবং আমাদের এই অধপতন কেন হলো? একদিন তো হয় নাই। এইটা হয়েছে কি, আমাদের দেখার কেউ নেই আসলে। যে যেখানে আছেন উনি সেখানে রাজা, অতএব যে যা পারো তোমরা তাই করো। এইটা কোনো সুশাসনের সংজ্ঞায় পড়ে না। আপনি দেখেন দুলু ভাই, খুব দুঃখ লাগে আজকে আছে একজন পুলিশ কনস্টেবল আরেকজনের সাথে তর্কাতর্কি হয়েছে, তার কাছে গুলি ছিল, সে অটোমেটিক চাইনিজ রাইফেল, সে প্রথম 30 রাউন্ড ছিল, সম্পূর্ণ খরচ করছে, পরের ম্যাগাজিনটা ভরে আবার ওখান থেকে 8 রাউন্ড খরচ করছে। একজনকে বাড়তে একটা গুলি যথেষ্ট। অর্থাৎ এরা ছিল সমস্ত বিকারগ্রস্ত হয়ে গেছে। এবং গুলির কিন্তু হিসাব দিতে হয়। এবং এই যদি ডোপ টেস্ট করা হয়, ওরা বারবার বলা হয়েছে যে পুলিশদের যাদেরকে আপনারা এই সমস্ত জায়গা, বিশেষ করে এই সেন্সিটিভ জায়গায় যে আমাদের
যেখানে আমাদের বিদেশি দূতাবাসগুলো আছে, সেখানে যে এই অটোমেটিক রাইফেল দিয়ে ছেড়ে দেন, এদের একটা গুলি তো যথেষ্ট। অতএব এদিকে ডোপ টেস্ট করে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অথবা তাদের দায়িত্ব দিতে হবে। এ যদি ডোপ টেস্ট করা থাকতো তাহলে ধরা পড়তো সে এডিক্টেড, নাহলে এইভাবে কেউ গুলি করতে পারে না। কিন্তু এক ধরনের ক্ষমতার দম্ভ তো, সেটা তো আর আপনি ডোপ টেস্ট দিয়ে পাবেন না, সেটাও তো একটা আছে, এমন একটা কালচার তৈরি আছে। হ্যাঁ, আমি অস্ত্রের আমি রাজা, আমার অস্ত্র, যার যার রাজ্যে শেষের সম্রাট। খালি তাই আমাদের এই যে উনি একটু আগে স্টক মার্কেটের কথা বললো, এখানে আগে ফ্লোর প্রাইস ছিল যে আমি এর নিচে কোনো শেয়ার নামাতে পারবো না। একটা শেয়ারের দাম ধরেন 135 টাকা ধরা আছে, আমি 135 টাকার উপরে যে কোনো সময় কেনাবেচা করতে পারবো, কিন্তু কখনো 135 টাকার নিচে ফ্লোর প্রাইস নামবে না। দ্যাট ইজ ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস উঠিয়ে দিলেন আপনারা, দেখা গেল ভালো ভালো শেয়ারগুলোর নাম ফটফট পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে, পড়া ওঠা তো নিয়ম, কিন্তু 5টি কোম্পানির ফ্লোর প্রাইস আপনি রেখে দিলেন। এরা কারা? 185টা কোম্পানি বা 385টা কোম্পানিকে আপনি উঠিয়ে দিলেন ফ্লোর প্রাইস। 5টি কোন এই 5টি কোম্পানি মাত্র। এটা কোনো আইন আছে? মানে না, কোনো আইন নেই এবং এটা কোনো ব্যাখ্যাও নাই। কিন্তু আপনি চাবেন, সুইডেন এক্সচেঞ্জ কমিশন তাদের কাছে ব্যাখ্যা আছে। কী ব্যাখ্যা তারা দেবে আমরা জানি না, নিশ্চয়ই ব্যাখ্যা আছে। ব্যাখ্যা যদি থাকে এই কথা শোনার পর তারা কালকে পত্রিকা দিয়ে দিক, এই কারণে আমরা তাদেরকে কী করছি। আদালতের নিষেধাজ্ঞা আছে, অন্য কিছু আছে। অর্থাৎ যে যেখানে আছে সে সেখানে তার ইচ্ছা মতন কাজ করবে। এখানে কেউ কিছু বলার নেই, কেউ কিছু দেখার নেই, কেউ শোনার নেই। আপনি দেখবেন, চোখ বুজে থাকবেন, আপনি শুনবেন, না শোনার ভান করে যাবেন, আপনি তো বলতে পারবেন না। এটাও একটা অন্যায়, অপরাধ। আমরা যারা কথা বলি এটা তো অপরাধ করি, তো রাষ্ট্রের জন্য একটা গর্হিত অপরাধ এটা। এই জন্য দেশ স্বাধীন করি নেই। খুব দুঃখ লাগে যে আইয়ুব খানকে আমরা খারাপ বলি। আইয়ুব খানের আমলে তো আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, অনেক গোলাগুলি হয়েছে, কিন্তু কয়জন লোক মারা গেছে আমাদের টোটাল। আসাদকে মারা গেল, আন্দোলন কোথায় তুঙ্গে চলে গেল। এত লোক গ্রেপ্তার করছে, হয়েছে, তারপর কিন্তু ঠেকাইতে পারে নাই। আন্দোলন পর আন্দোলন, তারপর একসময় আইয়ুব খানের পতন ঘটছে, ইয়ের পতন হয়েছে, এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সবই হয়েছে। কিন্তু সেই যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটা জাতির কপালে এই দুর্ভোগ আসবে, এত অল্প সময়ের মধ্যে চিন্তা করা যায় না। আমরা খুব আশাবাদী ছিলাম যে 90 সালে আমাদের স্বৈরাচার বলা হয়েছে। আমি তখন মনে করছি যে যথার্থ বলা হচ্ছে, এটা পক্ষে আমি অবস্থান নিচ্ছি কখনো কখনো। এবং আমি এরশাদ সাহেব আজকে নেই, তাকে ধন্যবাদ দেই যে ক্যাবিনেটে উঠছে যে আমাদের একজন মন্ত্রী যাইয়া উকিলদের আন্দোলনে শরিক হন এবং জ্বালামি বক্তৃতা দেন, উনি ক্যাবিনেটে থাকতে পারবেন কিনা, সেই ক্যাবিনেটে আমি বসা। কিন্তু এরশাদ সাহেব কিন্তু আমাকে তারপর ওই তখনই স্যাক করতে পারতেন, করেনি। কেন? শামসুল হক চৌধুরীর নেতৃত্বে যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে এবং সুপ্রিম কোর্টের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তখন কিন্তু উকিলটা স্ট্রাইক করলো, হাঙ্গার স্ট্রাইক করলো যে হাইকোর্ট বিভিন্ন বিভাগে নেওয়া যাবে না। এই হাঙ্গার স্ট্রাইকে যাইয়ে আমিও অংশগ্রহণ করলাম। আমি ক্যাবিনেটের মেম্বার। আমি বললাম কি যে আমি তো একজন উকিল, আমি বাড়ির সদস্য, অতএব আমি এসে বললাম মধুদ ভাই এটা তুললো, বলে স্যার এটা পারে কিনা আমাকে একটু জানা দরকার। তা বলে আমি বাড়ির সদস্য হিসেবে এখানে করেছি। ওই সময় মন্ত্রী ছিলাম না, আমার পতাকা নিয়ে গাড়ি নিয়ে যাইনি। আমি নিজে গাড়ি চলে গেছি, আমার নিজের গাড়িতে, আমি সরকারি কোনো গাড়িতেও যাইনি। তা আমি যে বাড়ির সদস্য হিসেবে আমি মনে করছি যে এটা ঠিক না। সরকার বা মধুদ সাহেব যারা করেছেন আইনমন্ত্রী, এই কোর্ট এই মুহূর্তে যাদের জন্য নেব তারা যদি না চায়, যাদের সুবিধার জন্য কোর্ট কাছারি নেব তারা না চাইলে তো আমরা কেন নেব? এখানে হাইকোর্টের উকিলরা চাচ্ছেন না, জাজ সাহেবরা যেতে চাচ্ছেন না, যে ডিভিশনে যাব ওই ডিভিশন চাচ্ছে না, তারা স্ট্রাইক করতেছে। আমাদের দরকার কি তুলে নেওয়া? এইটা আমিও কিছু কথা বললাম। আমি জানি যে আমার মন্ত্রিত্ব নেই, এইটা লাস্ট বক্তৃতা ক্যাবিনেটে, তো আমি খুব ভালোভাবে বললাম।
সবাই মনে করলো যে আমি বাসা আসতে আসতে বলবে যে তার গাড়িটা, ওইটি তো রেওয়াজ ছিল তখন। হ্যাঁ ওইটাই আওয়াজ ছিল। আমি ড্রাইভারকে বললাম যে কালকে সকালে তোমার আর তো আসা হবে না, তুমি সকালে এসে আমার কাছে একটা টিপস দিয়ে যেও, অনেকদিন কাজ করছো। ও খুব চোখ দিয়ে পানি ধরলো। আমাকে কিছু হলো না। সকালবেলা একটা টেলিফোন পেলাম, মিস্টার সাহেব বললো যে তুমি আমার সাথে দেখা করো। তুমি দেখা করতে গেলাম, তোমার কথারও যুক্তি আছে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমি খুব ভালো কাজ করেছিলাম, কিন্তু এইগুলো এই দেশে মানুষ গ্রহণ করলো না, একদিন হয়তো করবে। তুমি যা বলছো ঠিকই, যাদের জন্য করলাম তারাই চাচ্ছে না। তোমার কথা যুক্তি আছে, এই জন্য তোমাকে আমি চেক করিনি। এই যে কথাটা আমি চিন্তা করতে পারবো না। এখন থেকে তো এই ধরনের হয় না, কথাই আপনি বলতে পারবেন না, কথা বলার সুযোগই নেই। তাহলে দেশটা চলবে কেমনে? সবাই তো আমরা বোম হয়ে গেছি। অতএব এখন বড় বড় যে হাউসগুলো ছিল, ধরুন মিডিয়া হাউস, এগুলো শুনে যায় এখন বেচাকেনা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কারণ এদেরকে এত কথাবার্তা কেউ শুনতে চায় না। অতএব আমি এটা বিক্রি করো, আমি কিনবো, আমি এটা নিরপেক্ষতা বজায় রেখে চালাবো। কোনো সরকার চাচ্ছে না যে তার বিরুদ্ধে, সরকার চাচ্ছে না যে তার বিরুদ্ধে কোনো একটি কথা কোথাও লেখা হবেও। সরকারকে তো সবসময় বিরোধী দল একটা ভালো পথ দেখাবে, সরকারের যে অনিয়মগুলো আছে, যে অন্যায়গুলো আছে, এগুলো ধরাই দেবে যে এইখানে এই অন্যায় অনিয়ম হচ্ছে। কিন্তু এখন কি সেই সত্যিকারের বিরোধী দল তাদের ভূমিকা পালন করছে? বিরোধী দল নিজেই মনে করে যে আমরা হচ্ছে এই সরকারের গৃহপালিত একটি বিরোধী দল, কারণ সরকারের অনুকম্পায়, অনুগ্রহে, দয়ায়, দানে আমরা এই সংসদে প্রবেশ করেছি। কারণ আমাদের বুদ্ধি কোনো নৌকা দেয় নাই, আমাদের বুদ্ধি কোনো শক্তিশালী ক্যান্ডিডেট দেয় নাই। তারপরেও আওয়ামী লীগের যারা দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র, যেখানে সরকার কিছু করাচ্ছিল না, সেখানে কিন্তু তাদের ফেলা দিয়েছে জাতীয় পার্টিকে। অর্থাৎ জাতীয় পার্টি জানে যে আমাদের অনুগ্রহ করছে, অত্যন্ত অনুগ্রহপুষ্ট, যে কজন ঢুকছি তারা একদমই কোনো কথা বলবো না। তো এখন সরকার থেকে কথা বলে, ওই তারান হালিমের কথা আমাদের শুনতে হয়, ব্যারিস্টার সুমন সাহেবের কথা আমাদের শুনতে হয়। তা এখন হয়েছে কি, যে দেশে তেল আর জলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না, সরকার আর বিরোধী দলের মধ্যে পার্থক্য আমরা সংসদে খুঁজে না পাই, তো সেই দেশের অবস্থা এর থেকে আপনি ভালো কি চান? স্বাগত হোসেন বকুল, কি বলবো, ফিরোজ ভাই তো আসলে যুক্তি দিয়ে বাস্তব জিনিসটাই তুলে ধরেছে। সংসদের বিরোধী দলের কথাতে শুনলাম আমরা, আর সংসদের বাইরের বিরোধী দলের কথাও শুনি না হয়। সংসদের বিরোধী দলের কথা তো উনি বললেন, বাইরেরটা আমরা শুনি আপনার কাছ থেকে। বাইরে ধরেন বিরোধী দল একটা মানুষ মাথাচাড়া দিয়ে উঠতে চায় বা রাজপথে নামতেছে, স্লোগান দিচ্ছে, আন্দোলন করতেছি, আমরা আন্দোলনের অংশ, বিরোধী দল আছে। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো খুব বিনয়ের সাথে, জাতির উদ্দেশ্যে বলবো যে উই আর ফাইটিং অ্যাগেনস্ট অ্যান অটোক্রেটিক রেজিম। স্বৈরাচারী ইতিহাস যদি আমরা পৃথিবীতে পড়ি, কোনো স্বৈরাচারী কিন্তু দুধে ভাতে চলে না, সফট ফ্লেক্সিবল কোনো আইডিয়া নিয়ে চলে না। স্বৈরাচার অলওয়েজ মানে হিটে বিশ্বাসী, আঘাতে বিশ্বাসী, নিঃশেষ করায় বিশ্বাসী। কারণ স্বৈরাচারের মধ্যে রাজনৈতিক কোনো দ্রবণীয় শক্তি বা দ্রবণীয় শব্দ বলে কোনো কিছু নেই। কাজে আমাদের স্বৈরাচার খুব অন্যরকম হবে এটা আমরা আশা করতে পারি না। যে বর্তমান সরকারের যে রিজিমটা, এটা একেবারে 100% নন ডেমোক্রেটিক একটা রিজিম চালাচ্ছে বর্তমান সরকার, বর্তমান রুলিং পার্টি আওয়ামী লীগ। এখানে যদি বিরোধী দলের কথা বলেন, মাঠের বিরোধী দল যে চেষ্টা করতেছে না বা বিরোধী দল জনগণের কথা তুলে ধরতেছে না, আমি এটা বলবো না। হ্যাঁ, আমরা সাকসেসফুল হচ্ছে না, এটা বলতে পারেন বা আমিও বলবো। বাট একটা স্বৈরাচারের বিরুদ্ধে সাকসেস ছিনায় আনতে বা সাকসেসের চূড়ান্ত পর্যায়ে যেতে যে আরও কিছু স্টেপ বা আরও কিছু ত্যাগ তিতিক্ষার দরকার আছে, সেটার দিকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছনে যা করেছে আমি এটাকে খারাপ কিছু বলবো না, বা যে আমরা পারিনি বা খুব ফেল করেছি তাও বলবো না। একটা স্বৈরাচারের বিরুদ্ধে, যেটা ফিরোজ ভাই বলেছেন যে আইয়ুব খানের আমলে আমরা এত হত্যা দেখিনি, এক আসাদের হত্যা নিয়ে তুমুল কাণ্ড ঘটে গেল বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।
আর আমাদের এখানে শত শত হাজার হাজার মানুষকে মারা হচ্ছে, গুম করা হচ্ছে, পাগল বানিয়ে বিদেশে ফেলে দেওয়া হচ্ছে, বিচার নাই, কথা বলতে পারে না। দেখেন আপনি দেখেন সালাউদ্দিনের অবস্থা, এটা সুশিক্ষিত ছেলে, একটা বিউরোক্রেটিক জব করেছে, তাকে নিয়ে পাগল বানিয়ে ভারতের মাটিতে, বড় দেশের মাটিতে ফেলে দেওয়া হলো। ওনাদের বন্ধুরাষ্ট্র তারা মেনে নিল সেটাকে, বুদ্ধি করে নিয়ে তাকে স্টেশনের কাছে ফেলে দিল সালাউদ্দিনকে। এই যে জঘন্য কাজ এরা করতে পেরেছে, কাজে এইগুলিকে আমাদের প্রতিরোধ করে এইগুলির সামনে আমাদেরকে এগিয়ে যেতে একটু টাইম লাগবে, বাট নিরাশ হওয়ার মতো কোনো আছে বলে আমি কিন্তু মনে করি না। উই আর ভেরি মাচ অ্যাক্টিভ, এবং বাংলাদেশের বিরোধী দলের রাজনীতির মাঠ কিন্তু গরম আছে। সময়ের অপেক্ষা, আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই সরকারের পতন যে অনিবার্য, এতে কিন্তু কোনো ভুল নেই। আপনি দেখেন এই যে আনার হত্যা, এই 4টা ঘটনা, ওয়াশিংটনে আমাদের এমবিসিতে লক্ষ লক্ষ ডলার লুট হয়ে গেল, কত কয়েকদিন পেপারে আসতেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। কী হয়েছে, এটার বিরুদ্ধে অ্যাকশন কী হয়েছে আমরা উই ডোন্ট নো ইট, কিছুই জানি না। জেনারেল আজিজের বিরুদ্ধে কত কথা হয়েছে, গভর্নমেন্টের অ্যাকশন কী হচ্ছে, ইনভেস্টিগেশন, কত ইনভেস্টিগেশন। এই সব জিনিস যদি জিলুর সাহেব, আমি আগেও বলেছি, আপনার বা আমার বা ফিরোজ সাহেবের হতো, আমরা কিন্তু এতদিন লাল দালানের ভিতরে থাকতাম। বাট জেনারেল আজিজের কী হচ্ছে আমরা জানি না, কী হচ্ছে বেনজিরের চলে যেতে পেরেছে। আপনি যে প্রত্যেকটা ব্যাপারে দেশে যে জিনিসগুলো হচ্ছে, যে 5টা শেয়ারের কথা বলেছেন, উনি নাম বলেন নাই, আমার 5টা কোম্পানির শেয়ার হোল্ডার মালিক যারা, উনি যেহেতু বলেন না, আমারও বলা সঠিক হবে না, বা আমিও বলতাম না। গভর্নমেন্ট তো জানে, এসসিসির কথা বলেছেন, সিকিউরিটি এক্সচেঞ্জ করেছেন, দে নো সকল কোম্পানিগুলি ফ্লোর প্রাইস যাদের ছিল, ফ্লোর প্রাইসের উপরে উঠাই দিল, ফ্লোর প্রাইসটা ড্র করে নিয়ে গেল। এখন ফ্লোর প্রাইসের অনেক নিচে ডাম্পিং হচ্ছে একেবারে শেয়ারগুলি, বাট 5টা ফ্লোর প্রাইস উঠালো না। উনি জানেন, আমিও জানি, জাতি জানে, কিন্তু এরা কারা? দে আর দ্য পার্ট অফ অলিগার্কি। কিন্তু আপনারা বলতে সাহস পাচ্ছেন না। না, সাহস পাচ্ছি না। আমরা বলবো কেন? গভর্নমেন্ট বলে না কেন? আমরা বলবো রাজনীতির মাঠে, এখানে বলবো না, প্রফেশনাল টিমে বলবো কেন? আমরা রাজনীতির মাঠে বলবো, আমরা চিল্লায় বলবো। তো এইগুলি হচ্ছে। আজকে দেখেন এই বিদ্যুৎ, গ্রাম দেশে কোনো বিদ্যুৎ নেই। আমি কিন্তু ভালো আছি শহরে, এই যে একটা ঈদ আসতেছে, মানুষ কুরবানি কিনবে কিনা মানুষ সন্দেহে পড়ে গেছে। কোনো কারেন্ট নেই, সারাদিনে 2-1 15 থেকে 20 মিনিট কারেন্ট থাকে, বাকি সময়টা কারেন্ট নেই। টোটাল অব্যবস্থাপনা কোথায় গেল? এই কুইক রেন্টাল করে কয়েকটা লোককে অবাক লাগে যে মুক্তিযুদ্ধের কথা উনি বলেছেন। আমি যদি বলি আমার অপরাধ হবে, জানি না অন্যভাবে নেয় কিনা। আমরা যে দেশটা স্বাধীন করেছি, একটা ভালো কাজ করেছি পবিত্র আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, কিন্তু আমরা যদি এখন বিচার করি আমরা কি ছিলাম, আমরা কি কাজ করেছি, কি পরিবেশে ছিলাম, এখন কি পরিবেশে আছি, তাহলে একটু দুঃখ হয় যে আমরা কেন ওই লেভেলে, ভালো লেভেলে উঠতে পারলাম না, এই দুঃখটা হয়। আমরা দেশটা স্বাধীন করলাম, এত কষ্ট করলাম, কিন্তু দেশটার জন্য যা আমাদের করা উচিত ছিল, মুক্তিযুদ্ধের চেতনার কথা বর্তমান সরকার খুব বেশি বেশি বলে, কিন্তু আমাদের বিরোধী দলের চেয়ে। বাট আসলে কি মুক্তিযুদ্ধের চেতনা বলতে কিছু আছে আমাদের দেশে? মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সে গণতন্ত্রকে তো একেবারে গলা টিপে হত্যা করেছে। গণতন্ত্র তো আমাদের দেশে নেই, কোনো ইলেকশন হচ্ছে না, লোকাল গভর্নমেন্ট না, মানে পার্লামেন্ট ইলেকশনে একটা ইলেকশন সুষ্ঠুভাবে করতে পারে না, তো গণতন্ত্র কোথায় এই দেশে? কোথায় মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা সৎ কাঠামো গড়ে তোলা, ইনইকুয়ালিটিস অফ ইনকাম আর্নিং কমিয়ে আনা, মানুষের ভেদাভেদ করে। কত স্লোগান ফিরোজ ভাই আমরা দিয়েছি, 14 পরিবারের বিরুদ্ধে পাকিস্তানের, আদমজি, সাইকেল, ইস্পাহানি, কত বড় বড় গ্রুপের নাম তখন আমরা মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে, আমরা বলেছি। আর আজকে কত ডজন 14 বাংলাদেশে হয়েছে চুরি করে, আমাদের গচ্ছিত টাকা ব্যাংক থেকে নিয়ে। এদের কি বিচার হয়েছে আজ পর্যন্ত যারা লুট করেছে? নট এ সিঙ্গেল কেস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে গভর্নমেন্ট বিচার করেছে একটা চোরের, যারা টাকাগুলি ব্যাংক থেকে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা এক বাক্সে ফেলে দিচ্ছে, সেই টাকা নিয়ে দুবাইয়ের পশ এরিয়াতে বাড়ি কিনতেছে। বিচার নেই, প্রশ্ন নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। হাসে মানুষ। ব্যাংককে যান বাঙালিদের বাড়ি, সিঙ্গাপুরে যান বাঙালিদের বাড়ি, কানাডার বেগমপাড়া বাঙালিদের বাড়ি, মালয়েশিয়া বাঙালিদের বাড়ি, মানে যে দুবাইতে বাঙালিদের বাড়ি। এত ধনী বাংলাদেশ, আর আমরা খাইতে পাই না আমাদের দেশের মানুষ, বিদ্যুৎ পায় না আমাদের দেশের মানুষ। কুইক রেন্টাল করে আমার যখন ইচ্ছা হয়, আমি একজন মুক্তিযোদ্ধা, তখন ইচ্ছে সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলি। তার রিজন, চোখের সামনে একটা ফলস ফেক একটা আর্গুমেন্টের উপরে এই কুইক রেন্টাল করে টাকাগুলি দিয়ে দিল, এবং বসে বসে বিদ্যুৎ জেনারেট না করে ফরেন কারেন্সিতে পেমেন্ট দিয়ে আজকে বলে যে ফরেন রিজার্ভ নেই, এবং ফরেন কারেন্সি ইতিহাসের সর্বতলানিতে আছে আমাদের এখন, মানে যে অবস্থায় গিয়েছে। বাট কোনো বিচার নেই, প্রশ্ন নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাব নেই। দিস ইজ দ্য সিনারি অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। টোটালি
একটা হোস্টাইল একটা সামাজিক পরিবেশে আমরা বাস করতেছি, এবং এই সরকার সেই পেন্ডুলামের উপরে বসে নাচতেছে আর বলতেছে জনপ্রিয়তা দেখে তারা নাকি নমিনেশন দেয়। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনি বলবেন। জাস্ট আমি একটা ছোট্ট প্রশ্ন অ্যাড করে দিতে চাই আগের আলোচনার সূত্র ধরে, যে আপনি নিজে গোপালগঞ্জের মানুষ এবং গোপালগঞ্জ অনেকের কাছেই একটা পুণ্যভূমি তুল্য। সেই পুণ্যভূমিতে বেনজির আহমেদ এত পাপ কিভাবে করলেন, এবং সেটা একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এবং যে মানুষগুলো, যে ধর্মের মানুষগুলো মনে করে যে আজকের ক্ষমতাসীনরা হচ্ছে তাদের নির্ভরতার প্রতীক বা তাদের আশ্রয়স্থল, এর বাইরে কোথাও তারা আশ্রয় পান না, অন্তত অধিকাংশই তাই মনে করেন, তাদের ক্ষেত্রে এটা হয় কীভাবে? আসলে বেনজির সাহেবের এখন যা দেখতেছি, তো সেই হিসেবে গোপালগঞ্জে যেটা করেছে, গোপালগঞ্জের জমি কিন্তু কিছুই না, হয়তো কিছুই না বলছি সেই হিসেবে। আমি গোপালগঞ্জটাকেই মাথায় রাখতে চাই যে গোপালগঞ্জে অপকর্ম হবে কেউ জানবে না। গোপালগঞ্জে খুব বিল অঞ্চল, ডোবা অঞ্চল, এখানে জমি সব থেকে সস্তা বাংলাদেশের মধ্যে। তো সেখানে গিয়ে এসে একটা সুযোগ নিয়েছিল। কিন্তু ঢাকা যদি একটা ফ্ল্যাটের দাম আপনি দেখেন যে 5 কোটি টাকা হয়, তাহলে 4টে ফ্ল্যাটের দাম হলো 2 কোটি টাকা। 20 কোটি দেখাইছে, 2 কোটি 20 কোটি টাকা। আর গোপালগঞ্জের 600 বিঘা জমি যদি আপনি 3 লক্ষ টাকা করে ধরেন, 18 লাখ টাকা হবে, 20 কোটি টাকা হবে না। তাতে সেই হিসেবে সে মনে করছে ওটা কিছু না, ওটা রাখছে একটা ইনকামের জায়গা, যে ইনকাম জেনারেট হবে, এই যে মৎস্য খামার দেখাইয়া এটা ইনকাম করবে, সেটা হয়তো করেছিল। কিন্তু সেখানে না, আমাদের আরেকটা জায়গা আমি বলবো, এটা হয়তো কেউ করবে যে বেনজির আবার এই এতগুলো করতে গেল না। আমি বলছি যে যাই করছে দেশে করছে, গভর্নমেন্ট তো পাইছে এই টাকাটা, তার যথেষ্ট সুযোগ ছিল এই টাকাটা সম্পূর্ণ বিদেশে বেশি বাইরে নেয়নি, তার কি গ্যারান্টি আছে? সেটা জানি, গভর্নমেন্ট তো বলে না, আমরা জানি এই সমস্ত টাকাটা এইখানে যাই করছে আমরা জানি না, ধরেন দেশের বাইরে নিচ্ছে সব, যত সম্বন্ধ যা করছে এখানে আমাদের এখানে রেখেছে, সেইটা যদি এত হয়, এইটুকু যদি নিয়ে যেত আমরা কি করতাম? এখানে অনেক ভদ্রলোকের আমরা দেখি দয়া করেছেন আমাদেরকে, অনেক দয়া করছে। একটু ইন্টারাপ্ট, দয়া না, ওনার বিরুদ্ধে একটা স্যাংশন, উনি দয়া করেছেন, ওনার বিরুদ্ধে একটা স্যাংশন আছে। কারণ এই জন্য অনেক টাকা, আমি অনেককে দেখি টাকা তো দুবাইতে সরানো যায়, অন্য জায়গায় গুলশান ক্লাবে, উত্তরা ক্লাবে বসে থেকে, আমি কি ব্যাপার যে সারাদিন বলে আপনি এখানে নাস্তা করি, আবার একটু ঘোরাঘুরি করে আসি, বা দুপুরে লাঞ্চ করি, রাতে খেয়ে একচোটে একটা ফ্ল্যাট আছে ঘুমাই, এগুলো বিদেশে রাখি, এখানে ট্যাক্স ফ্যাক্স কেটে দেয়। আপনি যে দেখেন কিচ্ছু করবে না তাই, দেশে সব নিয়ে গেছে যা পাইছে। আমার স্টক এক্সচেঞ্জের মেম্বার আমি অন্তত 20 জনের নাম জানি, যে তারা এখানে সমস্ত টাকাটা যা ইনকাম করছে সব বিদেশে নিয়ে চলে গেছে তখন। হ্যাঁ, বা বেশি। তো অতএব এখন আপনি কাকে বলবেন? সেই জন্য হ্যাঁ, গোপালগঞ্জে এটা করছে, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, যেটা আমাদের আজকে বলতে হবে, এর আলোচনা ঘটবে, এটাও আমরা চিন্তা করতে পারিনি। আজকে দেখেন, আমি একটা কথা একটু অ্যাড করে, বেনজির সাহেব সম্বন্ধে কথা উঠেছেন, আপনি দেখেন গভর্নমেন্টের কিন্তু অনেক হ্যান্ডস আছে দেখার। একজন আইজিপি পুলিশের, সে তো অলওয়েজ আইজিপি টিল ডেথ, তার গতিবিধি, তার সামাজিক অবস্থা সবকিছু তো গভর্নমেন্টের নখদর্পণে থাকারই কথা। একজন সেনাপ্রধানের সেগুলো অবসরে আপনি বলতে চাইছেন? না, আমি ওইটা বলতে চাই না। দেখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, নর্থ সাউথে একটা সেমিস্টার সিস্টেমের ক্লাসে একটা ক্লাস যদি 9:50 হয়ে গিয়ে আরেকটা ক্লাস 3:50 পরে, অনেক সময় হইতে পারে সকালে বিকালের ক্লাস পরে, ওই টাইমটুকু দুইটা ওনার মেয়েদের সুবিধার জন্য এনএসইউর সামনে কস্টলি অ্যাপার্টমেন্ট 2টা অত্যাধুনিকভাবে সাজায় দিয়েছেন মেয়েরা শুধু বিশ্রাম নেওয়ার জন্য। এই যে টাকার লুপাট, একজন সরকারি কর্মকর্তার অশ্লীল প্রদর্শনী, মানে এগুলি মুখে আনা যায় না, এমন কিছু নাই যেটা সে মানে ভোগ করার জন্য করে নাই, তার মেয়েদেরকে পর্যন্ত ওইখানে অ্যাপার্টমেন্ট, এগুলি কি গভর্নমেন্ট দেখে নাই? আসলে ওই যে ফিরোজ ভাই, আসলে অ্যাকাউন্টেবিলিটি যেটা হওয়ার কথা ছিল প্রশাসনের, গভর্নমেন্টের কাছে, আমরা প্রথমে বলছি কি মুকুল ভাই, গভর্নমেন্ট হয়ে গেছে প্রশাসন। সর্বোচ্চ হচ্ছে একটা আস্থার অভাব। দেখেন আমাদের কোথায়, আপনি বলবেন স্বাস্থ্যসেবা, আপনি যেখানে ভারতীয় এমবেসিতে দেখেন 10,000 লোক প্রতিদিন ভিসার জন্য দরখাস্ত করতেছে ভারতীয় এমবেসিতে। পৃথিবীতে বোধহয় এত কোথাও পড়ে না, আমাদের এমবেসিতে যা পড়ে দরখাস্ত প্রতিদিন। কেন? বাইরে যাবে চিকিৎসার জন্য। আমাদের এখানে যে হাসপাতাল নাই, আস্থা পাচ্ছে না আমাদের কারোর উপরে, আমাদের ব্যবহার, আচার আচরণ আস্থা পাচ্ছে না। এখন তারা চলে যাচ্ছে এখান থেকে, কম পয়সা যাদের, তারা ভারত যায়
বাসে উঠে বা ট্রেনে উঠে, একটু বেশি যাদের টাকা আছে তারা সিঙ্গাপুর ব্যাংকক যাচ্ছেন, তার চেয়ে বেশি যাদের টাকা তারা তো সমস্ত ওই ইউরোপ বা আমেরিকা যে চিকিৎসা নিচ্ছেন। কিছু লোক আছে এখন আর এই দেশে কোনো অফিস করে না। এই দেশে অফিস করার আগে আমরা মনে করতাম কি যে সদঘর যারা বাস করি, যারা এই ধানমন্ডিতে বাস করে তার মধ্যে একটু অন্য লেভেলের, হাই লেভেলে। সেখান থেকে আবার পরে দেখলাম যে যারা গুলশান তারা একটু বেশি কয় যে আমি গুলশান অফিস করি বা ধানমন্ডি অফিস করি। এখন কয় কি যে আমার অফিস তো দুবাই, আপনার অফিস, আমার অফিস ভাই হেড অফিস সিঙ্গাপুর। আমি এখানে আসি, এই যে কিছু কাজে আসি, বাট আমি ওখানেই থাকি, ওখানেই পাবেন। কোথায় চলে গেছি এটা কয় যে এটা হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। এই যদি উন্নয়নের অবস্থা হয়, চিত্র বৈষম্য, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম, স্লোগান দিয়েছিলাম, অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন এই পাকিস্তানিদের বিরুদ্ধে এত কিছু করার পরে কেউ তো টাকা পয়সা দেয় নাই। একটা লোককে আপনি দিনে বদলা খাটাতে হলে তো 500-800 টাকা দিতে হয়, কিন্তু জীবন দেওয়ার জন্য অস্ত্র নিয়ে যাওয়া কি স্বাধীনতা? কি আমি ভোগ করবো স্বাধীনতা কি আমার কাছে তখন? কিন্তু তা না, আমরা এই নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম। হয় মারবো নইলে মরবো। স্বাধীনতার পরে কী হবে না হবে এটা আমরা জানি না। দেশ স্বাধীন হবে কি না আদৌ সেইটাও আমাদের কাছে স্পষ্ট ছিল না। তা তো করেছি। কিন্তু আজকে যা হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কি বলতে পারি? এত বৈষম্য! একজন সরকারি কর্মকর্তা তার কোনো জবাবদিহি করতে হয় না জলিল ভাই, কোথাও না। এমপিদের কোনো দাম নেই তো। এমপিরা এলাকায় যান, বকুলবাড়িতে এমপি ছিলেন, এলাকায় তার কোনো নাই, তার কোনো বাড়ি নেই, ঘর নাই, আদালত নেই, কিছু নেই, একটা গাড়িও নেই। উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, তার একটা বাড়ি আছে, অফিস আছে, পার্মানেন্ট অফিস, উপজেলা অফিস। আর ইউনো সে তো উপজেলার মালিক, তার বাড়িতে এখন 10 জন পুলিশ গার্ড দেয়। আর এমপি সাহেব যদি বাড়িতে থাকেন, একজন চৌকিদারও আসবে না যদি সে টাকা দিয়ে না আনে ডাইকে, বা তাদের 2 আত্মীয়, কোনো বডিগার্ড নেই তার। অর্থাৎ এদের 2 দাম নেই, গভর্নমেন্ট জানে আমার প্রয়োজনে আমি আনছি, আমি করবো না, কি হইলো না হইলো তাদের দায়িত্ব তারা রাখবে। কিন্তু আমার প্রয়োজন ইউনো সাহেবকে, আমার প্রয়োজন ওই পর্যায়ের লোক। ওরাই তো এনেছে গভর্নমেন্টকে অবৈধভাবে ক্ষমতা গেছে, তারা তো অ্যালাউ করবে। এখন এই যে এমপি সাহেবদের এটা ডিউটি ফ্রি গাড়ি পাইতো, ঠিক আছে, এটা অনৈতিক, ওই উঠে দিল, ডিউটি দিয়ে আনতে হবে না 25%, কিন্তু এখন 25% দিতে হবে, 55%, 25% দিয়ে আনতে হবে। যাই হোক, সবাই আনবে, ব্যাংক লোন দেবে, বেতন থেকে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিসি এসপিদের আবার নতুন গাড়ি আনতেছে, সেখানে টাকা যাবে না। তাদের সবাইকে গাড়ি তো আছে, তাদের নতুন গাড়ি কেন? মন্ত্রী সাহেবরা যাই চায় যে ডিসি সাহেবের গাড়িতে উঠবে, ফ্ল্যাগ কার, মন্ত্রী সাহেব নামলো, ওনার জন্য ওই ডিসি সাহেব এই গাড়িতে উঠবেন। ইভেন ডিএসরা ইন্টারেস্ট ফ্রি লোন পাচ্ছে, আবার গাড়ি মেনটেন্যান্সের জন্য 50,000 টাকা মাসে পাচ্ছে। এমপিরা কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। শোনেন, এমপিদের দাম কি এখন? এর দায় কি এমপিদের নিতে হবে না? এখন আপনি মানে এমপিরা তো এমপিদের যা কাজ সেটা তাহলে করে না। এয়ারপোর্টে যাই দেখবেন যে একজন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি যদি হয়, আরেকজন বলে দিচ্ছে যে সে যাচ্ছে, তোমরা ভিআইপিতে অ্যারেঞ্জ করবা। আর এমপি সাহেব যদি যান, উনি যদি রেড পাসপোর্ট থাকে তাদেরকে যাইতে বলেন, নাহলে বলতে হবে যে আমি এমপি ছিলাম, আমাকে যাইতে দেন একটু দয়া করে। আর যদি কেউ বলেন না নিজের প্রেস্টিজ হলে যাবো না, আপনি ঘুরে যাবেন যে আমি ওই জেনারেল লাইনে যে দাঁড়াই আমি যাব, দৌড়ে যে একজন বলে স্যার আপনি এমপি ছিলেন, আপনি এখানে কেন? স্যার আপনার পাসপোর্টটা দেন। কেন? যাই এমনি ফোন করে, স্যার উনি যে যাচ্ছে এখান থেকে জেনারেল লাইন দিয়ে পালাই যায় না তো দেশ থেকে। আমার বেলায় আর ভাই আমি পার হয়ে গেছি লাইন দাঁড়িয়ে, আমি বলে আমি তো এমপি না, আমি কী করবো? একবার তো আমাকে সিলসাপা মাইরা কাস্টমস থেকে ওখানে গেছে, আমি কেবল দাঁড়িয়েছি এর মধ্যে, সালাম স্যার আমি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বাইরে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। স্যার আপনার পাসপোর্টটা একটু দেন না। স্যার আপনি বসেন না। তা আমি বুঝলাম আমার সাথে আরও লোক আছে, তারা তাকে তারাও আমার সাথে পার হয়েছে। আর আসে না উনি, আমি পাসপোর্ট লেগে গেলো, কেমন ঝামেলা, না যেতে দেয় পাসপোর্টটা ফেরত দিকে আমি চলে যাই।
পরে উনি ফোন করে জানলো যে কী আছে না আছে, উনি যে এখান দিয়ে যাচ্ছে ব্যাপারটা কি, উনি তো এখান দিয়ে যাওয়ার লোক না, উনি তো যাবেন নিজ দিয়ে। আমি বললাম যে ভাই দিক শোনেন, আপনি আমার নিজ দিয়ে নিয়ে চলেন তো, ওই গেটে যে গাড়িটা আটকাই দেবে, বলবে যে স্যার আপনি তো এখন এমপি নাই, আপনি যেতে পারবেন না, হ্যাঁ তাই তো হচ্ছে, আপনার এখন কোনো সেই নেই, মর্যাদা নাই। অথচ যদি কোনো সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি রিটায়ারমেন্টের পরও উনি যাবে, ওনার পরিবার আসবে, মেয়েরা আসতেছে বিদেশ থেকে, সব ব্যবস্থা দেখবেন যে হুলস্থুল লাগাই দিচ্ছে তাদের জন্য। এই হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সম্মান। আমার প্রশ্ন হলো, সেই সম্মানহানির পেছনে মূল ভূমিকা তো রাজনীতিবিদদেরই, আমি বলবো। আমি তো অস্বীকার করি না, তারাই তো সুযোগ করে দিয়েছেন, আমরা আমাদের সম্মান নষ্ট করছি। আমরা যারা ক্ষমতা থাকি, আমরা মনে করি যে এই ক্ষমতার বাইরে কোনদিন আমাদের যেতে হবে না, অতএব আমি তো সম্মান পাচ্ছি, আর কারোর দরকার নেই। না, ওনারাও সম্মান পাচ্ছে না ফিরোজ ভাই, এখানে একটু ডিফার করি আমি। যারা করাচ্ছে এটা, তারাও কিন্তু সম্মান পাচ্ছে না, তারা হয়তো 2-4 জন সম্মান পাচ্ছে। বহু এমপি রুলিং পার্টি বলে যে, অনেক এমপিরা গিয়ে ইউনিয়নের সারও বলে ফেলে, ডিসিরও সার বলে ফেলে ভয়ে, মানে দে আর সো অ্যাফ্রিড অফ দ্য অফিসার, বিকজ তারা ভোট কাইটা তো এরা এনেছে। গভর্নমেন্ট প্রবলেমটা হলো যে যখন গণতন্ত্র যেই দেশে নাই, এবং গণতন্ত্র না থাকার পরে বর্তমান রুলিং পার্টি এই প্রশাসনকে দিয়ে অবৈধভাবে রাতে দিনে জোর জবরদস্তি মার দূর যা কিছু করার বিরোধী দলকে করে তারা ক্ষমতায় এসেছে। কাজে দিস গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই ব্যুরোক্রেটসের কাছে। কাজে তারা তো এনজয় করবে, কাজে এইখানে তো গভর্নমেন্ট কিছু বলতে পারবে না তাদেরকে। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। এই জন্য আমাদের ইকোনমিও শেষ, ডেমোক্রেটিক সিস্টেমও শেষ, ইনইকুয়ালিটিস অফ ইনকামও দিন দিন বেড়ে যাচ্ছে, চোর বাটপারের বিচার হচ্ছে। ওরা আপনারা দেখেন আজকে যে বেঞ্জিরের কথা আসে, খুব দুঃখের সাথে বলি, টোটাল পুলিশ, আপনি বলেছেন শব্দটি, ইটস এন ইনস্টিটিউশন। আইজিপি ইজ দ্য মানে টপ অফ দ্য ইনস্টিটিউশন, এবং ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন পুলিশ। সেই পুলিশের এত বড় একজন কর্মকর্তা হয়ে উনি কিন্তু একেবারে পুলিশের ইমেজটাকে ধ্বংস করে দিয়েছেন। আজিজ সাহেব সেনাবাহিনী প্রধান, আমাদের স্বাধীনতার ফসল, সেনাবাহিনীর একজন এত বড় মাপের একজন কর্মকর্তা, পিরামিড যেখানে সিঙ্গেল, সেইখানে থেকে উনি যে কর্মকাণ্ড করেছেন, যা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বা ওনার সম্বন্ধে একটা সমালোচনা হয়তো ইস ভেরি মানে অ্যারো টু দ্য চেস্ট অফ দ্য আর্মি। এই যে তীর বিদ্ধ হলো সেনাবাহিনীর বুকে, ইজ্জতে, প্রেস্টিজে, তাদের ড্রেসে, এটা কিন্তু ছোটো করে দেখার কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। এগুলি কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের একটা অংশ, যদিও এটা একটা ইনস্টিটিউশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্শনের কথা, তাও কিন্তু এইগুলি কিন্তু ইকোনমির অংশ। আজকে এইগুলি যে আনার, এটা খামকে এতগুলি টুকরা করে তাকে মানে বিদেশে মাটিতে আসছে, কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত, এখনো নিশ্চিত না, এখনো নিশ্চিত নেই। মানে সেফটি ট্যাঙ্কে নাকি ওই যে কোথায় কোন পাওয়া যাচ্ছে, কোথায় কি, এগুলি এখনো নিশ্চিত না। এই যে একটা অবস্থা, ওয়াশিংটনে এমবিসি টাকা লুট হয়ে গেছে, শেয়ার মার্কেট লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় বসায় 4-5 জনের জন্য এখনও পীড়িতের ঘান গায় এসিসি বসে বসে। হ্যাঁ, এখনও দেখা যায় ভালো ভালো আমলাদের প্রমোশন না দিয়ে মানে চুক্তিভিত্তিক নিয়োগ একটার পর একটা হয়ে যাচ্ছে। মানে একেবারে টোটাল একটা দেশটা একটা অস্থির অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো গত্যন্ত নেই, রাস্তায় যায় স্লোগান দেওয়া ছাড়া। কাজে এটাই আমাদের আরেকটা মানে আমাদের নিরস্ত্র যুদ্ধ এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে করতে হবে, এই দেশের মানুষকে করতে হবে। শুধু বিরোধী দলের দিকে তাকিয়ে থাকলে জিরো সব চলবে না, জনগণকে কিন্তু রাস্তায় আসতে হবে, একটা বিপ্লব সংগঠিত করতে হবে এই দেশে। কারণ আমরা কিন্তু এই দেশটা কার কাছে রেখে যাচ্ছি? আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কোথায়? কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। এই যে লুটপাট, এই যে কিছু সংখ্যক লোক পয়সার উপর মানে যাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দে আর বিকামিং বিগ বস অ্যান্ড অলিগার্ক টু দ্য গভর্নমেন্ট, তারা যাচ্ছে। আজকে আমাদের এইগুলির বিরুদ্ধে অনেক সোচ্চার হতে হবে। গভর্নমেন্ট এই দেশটাকে পরদেশে, জনগণকে নামতে হবে, জনগণকে নামানোর জন্য জনগণকে এনগেজ তো বিরোধী দলেরই করতে হবে। সেটা বিরোধী দল করতে পারছে কিনা দেখেন, বিরোধী দল করেছে, জনগণকে নামিয়েছে, হয়তো আলটিমেট চরম রেজাল্ট আমরা ঘরে উঠাইতে পারি না, এবার জনগণ কিন্তু এসেছে। আবার যে আসবে না এটা আমরা বলবো না, ইনশাল্লাহ আসবে। কারণ গভর্নমেন্ট, মানুষ কিন্তু এই সরকারের উপর অনেক অতিষ্ঠ হয়ে আছে, যে কোনো টাইমে দেখবেন। এবং স্বৈরাচারের পতনের সময় আন্দোলন যে ধরনের যে এরশাদ সাহেবের 90-তে যে আন্দোলনটা হলো, বিপ্লব হলো, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, প্রেস ক্লাবের সামনে সকালবেলা দিকে লক্ষ লক্ষ লোক নেমে গেল, এটা কিন্তু আগের দিন রাত্রে কেউ জানতো না, কোত্থেকে লোকজন এসে বললো। এইভাবেই দেখবেন তার চাইতে চরম পতন হবে এই গভর্নমেন্টের কাজে, আমি মনে করি। 90-তে সমস্ত দল একসাথে ছিল, আদার দেন জাতীয় পার্টি, সব সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ থেকে শুরু করে
এদেশে কেউ বাদ ছিল না, প্রত্যেকটা রাজনৈতিক দল তো ছিলই, অর্থাৎ যে যেভাবে পারছে তার হইতে সে অংশগ্রহণ করছে এবং এখনো তাই হবে ফিরোজ ভাই, বুদ্ধে এখনো তাই হবে। এখন দেখা যাচ্ছে যে এরা বলতে চাচ্ছে যে দেশের মানুষ তো সব আমাদের পক্ষে, কারণ সমস্ত উপজেলা ইলেকশন আমরা জয় লাভ করছি, সমস্ত এমপি আমাদের 350 এমপি, বলতে অপোজিশন তো আমরাই আনছি, অপোজিশন তো আমরাই ওদের ধরেন আমাদের গৃহবল তো কীর্তি দাস কিনে আনছি আমরা তাদেরকে। আপনার গৃহপালিত ভিত্তিও কিন্তু অনেক সময় চলে যেতে পারে, আমার বাসায় কাজ করে আমি চলে গেল, আমি বেতন দিতে পারবো না, আমি বেতন দিলাম না 3 মাসের, ঠিক আছে আমার বেতন লাগবে না, চলে গেলাম। কিন্তু যাকে কীর্তি দাস মানে আনবো সে কিন্তু যাইতে পারবে না, বুঝতে পারছেন না? এই অবস্থার মধ্যে আপনি এই দেশে আর পাবেন কারেন। আমরা 90 জন তো আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ সমর্থক, তো 10 জনের তো আর আন্দোলন হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। আপনি ইংরেজ আমলে আন্দোলন যদি দেখেন, ব্রিটিশ খেদানোর আন্দোলন দীর্ঘদিন চলছে, তাই না এদেশে? তখন কিন্তু ইতিহাসে বহু লোকের নাম আছে, বহু লোকের ইতিহাসের নাম আছে কিন্তু অনেকে জানে না, কিন্তু তারা কিন্তু একটি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিল, এককভাবে স্যাক্রিফাইস করেছিল। আর স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি না থাকে কিন্তু আন্দোলন সাকসেসফুল হয় না। আমরা পাকিস্তান আমলে যে আন্দোলনটা করেছি এই বিরুদ্ধে আমাদের একটা ভোগের কোনো কিছু ছিল না, সামনে পাওয়ার কিছু ছিল না, আমাদের সামনে চরম অনিশ্চিত ছিল, তারপরেও কিন্তু আমরা করেছি। কারণ আদর্শের উপরে, কারণ আদর্শ ভিত্তিক কোনো রাজনৈতিক দল নাই, আন্দোলন নাই। আমি এইটাই দুঃখের সাথে বলতেছি বকুল ভাই, আমাদের সেই আদর্শ এখন কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। সমস্যা ওইখানে হয়ে গেছে। সামাজিক পতন এই জন্য দায়ী, এই যে সামাজিক অবক্ষয়, এটাকে কে রক্ষা করবে? বিনয় বল্লভ এই ঢাকা মিটফোর্ডে দেখেন, তার বাপ এই ঢাকারই বড় জমিদার ফ্যামিলির ছেলে, তখন মিটফোর্ডে ডাক্তারি পড়া হইতো। আইজিপি যাবে ওখানে, একজন জেলের সুপার, সেও ইংলিশম্যান, ইংরেজ, সে অসুস্থ ভর্তি হয়েছে মিটফোর্ড হাসপাতালে, তাকে দেখতে যাবে। একদিন আগে হইতে সব পুলিশ গেছে, ও জানছে বিনয় যে আসবে, শুধু ডাক্তার, মানে ডাক্তার শেষ বর্ষের ছাত্র, সে তার রিভলভার নিয়ে যেয়ে ওখানে একা, আর কাউকে বলে নেই, সাথে নেই, করতেছে। তা তাকে ঢুকতেছে পুলিশ, সে তো ডাক্তার, সে নার্সদের নিয়ে সমস্ত রুগী টুগী দেখতেছে, করতেছে। উনি যখন জেল সুপারকে দেখা, জেলে আইজিপিকে দেখা চলে আসতেছেন, তখনও ঠিক দরজা সোজাতে আছে, ধাক্কা দিয়ে বাইর করে যাই এই গুলি করে ফেলেছে। সে পড়ছে, এসপি গুলিতে পড়ছে, আরেকজন পড়ে গেছে। ও যখন দৌড়ে যাচ্ছে তখন একজন পিছ থেকে একজন বাঙালি তাকে জড়িয়ে ধরছে, সে রিভলভারের বাট দিতে মাথায় মারছে, তখনই সে মারা গেছে। সে একজন কন্ট্রাক্টর। মিটফোর্ডের ওয়ালটা এখন কত, তখন পিছনে হইলো নদী, লাফ দিয়ে পড়ছে, একটা নিচু ঘর ছিল ওটার উপরে, সেখান থেকে যেভাবে হোক সে বেরিয়ে গেছে, ধরতে পারলো না। এইখান থেকে তার এক বন্ধুকে নিয়ে আপনাদের দেশে যে উঠলো ওইখানে নরসিংদী, সেখান থেকে বন্ধুকে নিয়ে ভারতে গেছে বহু কষ্ট করে, দীর্ঘ ইতিহাস। সেখানে যে যখন বিপ্লবীরা তাকে বললো যে তুমি এত বড় কাজ করছো, তোমাকে আমরা পাঠিয়ে দেবো কোথায়, জার্মানিতে, ও যে থাকো, তোমাকে তো মেরে ফেলাবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেঙ্গলের, তাকে মারছো তুমি গুলি করে, ইংরেজ, বিশাল বিপ্লবী, তুমি জার্মান যাও। সে বলল না, আমার কাজ বাকি আছে। কোথায়? রাইটার্স বিল্ডিংয়ে আমি একটা হামলা করতে চাই, কারণ আমার জীবন তো যাবেই, আমাকে তোমার ম্যাপ এনে দাও, আমি প্রশিক্ষণ নেব। এবং সে আর তার বন্ধু দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে আর্মির পোশাক কিনে পরে কীভাবে চলতে হয়, এই করতে হয়, এইগুলো নিয়ে তারপর রাইটার্স বিল্ডিংয়ে যাই ঢুকে তারা আরেকটা অপারেশন করলো, ওখানে মারা গেল। তো এইগুলো তো বিপ্লবীরা করছে এককালে। আমাদের দেশে কিন্তু এরকম অতি বিপ্লবী কেউ কেউ করছে, একদম শেষমেশ যার সাথে কিন্তু চেষ্টা করছিল। এইটা কিন্তু জনগণ যদি সম্পৃক্ত না হয় যে পর্যন্ত, আপনি পারবেন না। এখন জনগণকে সম্পৃক্ত করলে হইলো সবচেয়ে বড় ব্যাপার আমাদের, আমরা সেটা পারতেছি কিনা। এত অন্যায় অত্যাচার দেখেন, মানুষকে দ্রব্যমূল্য দুর্বিষহ করছে জীবনকে, কিন্তু কোনো কথা নেই, মানুষ নিশ্চুপ। কার কাছে বলবে? কোথাও
কোনো রেমিটেন্স নেই, কারোর কাছে কোনো সুরা পাচ্ছে না, কষ্টই হচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আরও নিচের দিকে চলে আসবে এইবার দেখবেন, চলে আসছে অলরেডি। এবং যারা একদম নিম্নবিত্ত তারা কিন্তু একদম হত দরিদ্রের খাতা চলে যাবে। কি করবেন আপনি, গ্রামে চলে যাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বিশেষ শ্রদ্ধা সাখাওয়াত হোসেন বকুল এবং মিশা কাজী ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার দুই অতিথি, দুজনই মুক্তিযোদ্ধা, দুজনই রাজনীতিক সংসদে ছিলেন, একজন মন্ত্রিত্ব করেছেন এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, এবং দুজনই এবং ছাত্রজীবন থেকে রাজনীতি করা। এখন তো নতুন নতুন হঠাৎ করেই রাজনীতিবিদ বনে যান অনেকে, সেরকম ওনারা নন। ওনারা যে চিত্র তুলে ধরলেন, ওনাদের দুজনের মধ্যে অনেক কষ্ট, ক্ষোভ, বেদনা প্রকাশিত হয়েছে। দেশের অর্থনীতি, রাজনীতি, গভর্নেন্স সবগুলো নিয়ে ওনারা এক ধরনের হতাশা ব্যক্ত করেছেন, এবং এখানে কোনো সামনে উজ্জ্বল কোনো কিছু দেখা যাচ্ছে তেমনটা ওনাদের কথাবার্তায় ফুটে ওঠেনি। এবং এর একটা বড় কারণ যে ওনারাই বলছেন যে এখন আপনি অনেক কিছুই দেখবেন কিন্তু না দেখার ভান করে থাকতে হবে, এমন একটা আবহাওয়া বা পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেক কিছুই শুনবেন কিন্তু আপনাকে না শোনার ভান করে থাকতে হবে, আর দেখেন শোনেন যাই করেন না কেন আপনি কিছু বলতে পারবেন না, এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। এবং এই পরিস্থিতির থেকে মুক্তির উপায় কী? মুক্তির উপায় হিসেবে ওনারা বলছেন যে দুজন নানাভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে যে জনগণের সঙ্গে সম্পৃক্ততা। বাংলাদেশে যেটা এখন বড় সংকট তৈরি হচ্ছে যে জনগণ এখানে ভীষণভাবে অবহেলিত। না ক্ষমতাসীনরা জনগণের আস্থা অর্জন করতে চাইছেন বা জনগণের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাইছেন, না বিরোধীরা সেটা পারছে, এবং সেই চেষ্টাও তাদের মধ্যে খুব একটা আছে তেমনটাও মনে হয় না। এখানে অনেকটা যেমন দলকেন্দ্রিক চিন্তা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকব, এর বাইরে অন্য কোনো চিন্তা এদের মধ্যে নেই। এবং সেই সঙ্গে যে বিষয়গুলোর আমরা সবসময় কথা বলি, সেই সংকটগুলো প্রবলভাবে আছে, সেটা হচ্ছে শাসনের দুর্বলতা। সুশাসন তো অনেক পরের কথা, এখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব, সব মিলিয়ে যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যেগুলো আমরা বলি, সেই সংকটগুলো আছে। এবং আরও মোটা দাগে বললে, বড় করে বললে বা এক কথা বললে, মূল সংকটটা হচ্ছে গণতন্ত্রের সংকট। এবং এই গণতন্ত্রের সংকট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে দূর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এরকম বেনজিরকে আমরা দেখব, এরকম আজিজকে আমরা দেখব, আনারকে দেখব, এবং আরও অনেক অনেক বেনজির, আজিজ, আনার যে সমাজে তৈরি হয়ে আছে, এটা এখন এই দেশের যে কোনো মানুষ, তিনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, তিনি বয়োবৃদ্ধ হন কিংবা শিশু কিশোর হন, সবাই এখন কিন্তু মোটামুটি বুঝতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।